রান্নাঘরে এসে পানের কাজ করতে করতে কে কে শর্ট খেয়েছো হাত তোলো বন্ধুরা। আজকে সেই সমস্যার সমাধান নিয়ে আসছি তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমি তোমাদের দয়ে অনেক ভালো আছি। সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল 10টা, বোঝা যায় এখন সকাল 10টা বাজে। আর এই যে আমার বরকে ডাকতে এসেছি, আমি কিন্তু অবশ্য উঠেছি 6:30 বাজে। যেহেতু প্রতিদিনই 6:30 বাজে উঠি, কিন্তু দুদিন ধরে তাসনিম মাদ্রাসায় যাচ্ছে না, তারপরেও কিন্তু আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। আর মাথার মধ্যে কিন্তু একটা টেনশন ছিল যে ফ্রিজটা বন্ধ করতে হবে। তার কারণ হচ্ছে দুদিন ধরে কিন্তু ফ্রিজটা বন্ধ ছিল, মানে লাইনটা লুজ কানেকশন ছিল, আমি খেয়াল করি নাই। আর এই সুযোগে কিন্তু ফ্রিজের ভিতরে অনেকটাই বরফ জমে গিয়েছে, মানে সাইড থেকে বরফগুলো ছুটে একদম মানে তলানিতে লেগে মাছ মাংসগুলো পুরো জমাট বেঁধে গেছে। আর আমি কিন্তু বেশ কয়েকদিন আগে খাসি মুরগি এনেছিলাম, তো ওইগুলো কাটার জন্য আসলে কাটার আলসেমিতে খাওয়া হচ্ছে না। তো আমি কিন্তু গতকাল রাতে প্ল্যানিং করে রেখেছি যে ভোরবেলা উঠে মুরগি দুটো বের করে রাখবো, যেন আমি আর কি দুপুরের দিকে তাসিমের বাবাকে দিয়ে কাটিয়ে আনতে পারি। আমি আসলে চেষ্টা করিই নাই। অনেকেই বলে যে খাসি মুরগি নাকি অনেক শক্ত। আমার ইউটিউবের অনেক বন্ধুরাও বলেছে যে খাসি মুরগি কাটতে গেলে নাকি অনেক আর কি কষ্ট লাগে। আর আমার ছোটো বোনও বলছে কি যে আমি একবার মুরগি এনেছিলাম, তো আর কি আমার ছোটো বোনের হাজব্যান্ড নাকি মাংস আলাদা দিয়ে কাটায় আনছে। ওই ভয়ে কিন্তু আমি আর চেষ্টা করে দেখি নাই একবারও যে মুরগিটা কাটতে আসলে শক্ত নাকি নরম। যাই হোক, এই যে আমি কিন্তু দেখো মুরগিগুলো বের করে নিয়েছি, বরফ ছুটেছে। আর এরপর আমি ফ্রিজটা সুন্দর মতন মুছে ক্লিন করে আবার ঢুকে চলে আসলাম। আর এখন বানাবো নাস্তা। তো দেখো কি কাণ্ড, এই যে তাসিমের বাবার কিন্তু ফোন আসছে, দেখতেই পেয়েছো। আর ফোন আসার সাথে সাথে কিন্তু সে হুড়মুড়ি বিছানা থেকে উঠে গিয়েছে, মানে তার কাজ আছে, কাজে ডাক দিয়েছে। আর এখন নাস্তা না খেয়ে চলে যাবে। তো আমি ওর জন্য ঝটপট তাড়াতাড়ি 2টা ডিম পোচ করে নিচ্ছি। আসলে খালি মুখে যদি ওকে আর কি না খেয়ে বের হয়, সারাদিন দেখা যায় না খেয়েই থাকবে। মানে এই এক পাবলিক, মানে আমি যেমন, ও হয়েছে তার ঠিক উল্টা। আমি দেখা যায় বাইরে গেলে কিন্তু কেনাকাটা করি বা যাই কিছু করি, মূল উদ্দেশ্য থাকে আমার খাওয়া। আর এই হচ্ছে আরেক পাবলিক, বাইরে গেলে সারাক্ষণ শুধু কাজেই করে যাবে। যেমন গতকাল আমি আর কি বাসায় যে গ্রিল ফিশ বানিয়েছিলাম, এরপর হচ্ছে চিকেন করেছিলাম। তো ও কিন্তু সকালবেলা বের হয়েছে, আসছে সেই রাত 9টা, 9:30টার দিকে, 9টা বাজে আসছে, 9:30 না। তো এই পর্যন্ত নাকি সে কিচ্ছু খায় নাই। তো কেমন লাগে বলো? আর আমি হলে তো এতক্ষণ আমার 3-4 বার খাওয়া হয়ে যেত। এই কারণে আসলে বিধাতাই মনে ঠিক করে দেয়, বউ যেমন আর কি হাজব্যান্ড তার উল্টা হয়, আবার দেখায় হাজব্যান্ড যেমন ওয়াইফ তার উল্টা হয়। যাই হোক, আমাদের মাঝে এই জিনিসটাই অমিল, এছাড়া আর তেমন কোনো অমিল নেই। আর ওকে কিন্তু আমি 2টা ডিম পোচ করে দিয়ে আসছি, সাথে এই যে পরোটা ভাজতেছি, পরোটাও দিয়ে আসবো। আর আমি যখন চা পাতা দিতে যাচ্ছি তখন আর কি খেয়াল হলো গতকাল তো চায়ের বয়ামগুলো ধুয়ে রেখেছি, চায়ের বয়ামও ধুয়েছি, চিনির বয়ামও ধুয়েছি। তো আমি 2 কাপ চা বানাবো, 2 কাপের জন্য 2 চামচ পরিমাণ আমি চা পাতা দিয়ে দিলাম, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে চায়ে। আর আমি আজকে ঘি দিয়ে পরোটা করব। ঘি দিয়ে আসলে কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে না, কারণ হোটেলের পরোটাই খাওয়া হয়। আর আজকেও কিন্তু হোটেলের পরোটাই খাওয়া হতো, কিন্তু খাওয়া হচ্ছে না একটা কারণ, আজ হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার হচ্ছে মোহাম্মদপুরের কাঠপট্টি এলাকার দোকানপাট সব বন্ধ থাকে। আর আমাদের দোকান বন্ধ, তাই কর্মচারীদেরও ছুটি। আর তো দেখা যায় ওদের ফোন দিয়ে বিরক্ত করলাম না, ঘুমাচ্ছে বেচারারা, ঘুমাক, সপ্তাহে একদিন ছুটি পায়। তাই ঘরে ফ্রোজেন পরোটা ছিল, আমি ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে। যাক, ভালোই হয়েছে। ঘিয়ের মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ আসতেছে, কি আর বলবো। এটা হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি। আমার আব্বা কিন্তু দেশ থেকে একদম গোয়ালাদের দিয়ে আমার জন্য ঘি বানিয়ে পাঠিয়ে দেয়। তো এদিক দিয়ে তো দেখা যায় গ্যাস কম। আমি প্রথমে কিন্তু আর কি লাইনের যে গ্যাস সেটাই জ্বালিয়েছিলাম, চুলা জ্বালানোর পরে দেখি খুবই পরিমাণ অল্প গ্যাস আছে। আর এরপর কিন্তু আমি এলপি গ্যাসেই আর কি বেশিরভাগ রান্নাবাড়া করবো বা করছি। আর চাটা আস্তে ধীরে হতে থাকুক। তো এদিক দিয়ে কিন্তু পরোটা ভাজা শেষ, এখন আমার জন্য একটা ডিম পোচ করে নিব। আর যেটা বলেছিলাম, তাসনিম 2 দিন ধরে মাদ্রাসা যেতে পারছে না, কারণ ওর চোখে একটু প্রবলেম হয়েছে। তো ওকে বললাম যে ডিম পোচ করে দিই। ওই মেয়ে একদম মানে ডিম পোচ খাবে না, সে খাবে হচ্ছে চা। কেমন লাগে বলো, প্রতিদিন আমার সাথে চা খাবে। মানে প্রতিদিন তো খেতে পায় না, যখন আর কি বাসায় থাকে আর কি সেদিনই খেতে যাবে। তো অনেক বললাম যে আগে একটা ডিম পোচ খাও, বলে যে না, খাবে না। ও আবার সিদ্ধ ডিমটা পছন্দ করে, ডিম পোচটা খেতে চায় না।
আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই কিন্তু একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা কিন্তু প্লিজ কেউ টেনে টেনে ভিডিওটা দেখো না, এতে করে যেমন তোমাদেরও ক্ষতি হবে তেমন কিন্তু আমারও ক্ষতি হবে। আর আজকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছো, আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে দিও। আর সাথে থাকা বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর আমার বন্ধুরা, তোমাদের কাছে আরও একটি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা কেউ আর কি ভিডিওর কমেন্টে এসে কেউ স্প্যাম কমেন্ট করো না, এতে করে কিন্তু তোমাদের কিন্তু বেশি ক্ষতি হবে। কারণ আমরা কিন্তু বুঝি যে কে কতটা ভিডিও দেখেছে বা কে ভিডিও না দেখে এসে কমেন্টটা করছে। আসলে দেখা যায় তুমি একটা ভিডিও টাইনা টাইনা দেখে একটুখানি কমেন্ট করে গেলা, বা ভিডিও দেখলেই না শুধু একটু কমেন্ট করে গেলা, এটাই কিন্তু স্প্যাম কমেন্ট। অনেকেই কিন্তু বোঝোই না যে স্প্যাম কমেন্ট কী। মূলত আমি তোমাদের আশা করছি বোঝাতে পেরেছি। তোমরা সবার ভিডিও দেখো, দেখার পরে সুন্দর একটা আর কি গঠনমূলক কমেন্ট করে যাও, যেটা আর কি তুমি ভিডিওতে দেখেছো সেই একটা আর কি সেই অনুযায়ী একটা কমেন্ট করে যাও। এতে করে কিন্তু দেখবা তোমার চ্যানেলটাও ভালো হবে, আমার চ্যানেলটাও কিন্তু ভালো থাকবে। আর আমিও কিন্তু বুঝবো যে আমার কোন বন্ধুরা আমাকে কিভাবে এসে কমেন্টস করছো। তো এদিক দিয়ে কিন্তু দেখো আমার নাস্তা খাওয়া শেষ, এরপরে চলে আসলাম রান্নাঘরে। তাসনিমের বাবা তো আগে চলে গেছে, আর নাফি তো আমার বোনের বাসায়, মানে তার পরীক্ষা শেষ, মানে তার আর কি ঘোরাফেরা বলতে ওই আমার বড় বোনের বাসায় যায়। আমার ছোট বোনের মেয়ে, বড় বোনের মেয়ে, তারপর হচ্ছে আমার মেয়ে, ওরা তিন আর কি কাজিনরা মিলে একসাথে থাকে। তার মধ্যে আবার শীতই আসছে। এখন তো তাদের খুব বিন্দাস দিন যাচ্ছে, এই কারণে ভাবলাম যে কয়েকদিন পরে তো আবার স্কুল খুলেই যাবে, তখন আর বেড়াতে পারবে না, তো যাক বেড়াক। আর এই যে দেখো আমি কিন্তু থালা বাসন ধুচ্ছি, আর ধুতে ধুতে নাহার লাইফ লাইন ব্লগের নাহার আপুর কথা মনে পড়ে গেল। সে এত দুষ্টু মিষ্টি একটা আপু, তার কথা আসলে ভিডিওতে না বলে আমি আর পারলাম না। সচরাচর কিন্তু আমি কিন্তু কোনো আপুর নাম নিই না, এই প্রথমবারের মতো নাহার আপুর নাম নিলাম। তো আপুটা গতকাল আর কি একটা ভিডিও দেখেছিলাম, সে বলেছিল 1000 ভোল্টেজের কারেন্ট শর্ট খায় নাকি থালা বাসন ধুতে হলে। আসলে আর কি যারা বোঝায় তারা ঠিকই বুঝেছে। এখন যেই শীত পড়েছে আর এই যে দেখা যায় পানি কিন্তু প্রচুর বরফ হয়ে থাকে, আর দেখা যায় থালা বাসন ধুতে আসলে বা কাজ করতে আসলে কিন্তু সেই আর কি শর্টটা খাওয়াই লাগে। তো আমি আপু তোমার উদ্দেশ্যে বলছি বা অন্যান্য আপুদের উদ্দেশ্যে বলছি, আজকে এই কথাগুলো মূলত আপুদের না ভাইয়াদের উদ্দেশ্যে বলছি। তো তোমরা তোমাদের বরকে দেখাও আমি কি বলছি বা কি বলতে যাচ্ছি। তো আমরা দেখা যায় কম বেশি কিন্তু সবারই বাথরুমে আমরা আর কি গিজার ব্যবহার করি, আর সেই গিজারের লাইনটা যদি রান্নাঘরে আনা যায় তাহলে তো কোনো কথাই নেই। আমি কিন্তু অলওয়েজ দেখা যায় আজকে থেকে 8-10 বছর ধরে কিন্তু এইভাবেই চলছি। দেখা যায় বাথরুম থেকে গিজারের লাইনটা টাইনাই না রান্নাঘরের সাথে সেট করে দিই। এই কাজটা কিন্তু অবশ্য বাড়িওয়ালারা করে দেয় না। আর এ পর্যন্ত আমি আসলে পুরাতন বাড়িতেই ভাড়া ছিলাম, কোনো একটা বাড়ির মধ্যে গিজারের লাইন পাই নাই, ওই নিজেই দেখা যায় লাইন টাইনা ওয়াশরুমে রেখেছি, আবার ওয়াশরুম থেকে লাইন টাইনা রান্নাঘরে নিয়ে আসছি। তো আমি বলবো যে আপুরা তোমরাও কিন্তু একটা গিজারের লাইন রান্নাঘরে লাগিয়ে নিও, তাহলে দিন রাত 24 ঘন্টা কাজ করতে পারবা একদম আরামসে। আমি দেখো আমি কিন্তু গান গাচ্ছি আর কাজ করছি। তো আমি জানি রান্নাঘরে গিজারের লাইন থাকলে কতটা সুবিধা হয়, এই কারণে কিন্তু আমার আর কি ফ্ল্যাটগুলোর মধ্যে যেগুলো আমি করেছি আমার জামাইয়ের শাল ঘোনা শুরু হয়ে গেছে। শাল খেতে এত পছন্দ করে, আমি রান্নাঘরেও মাছ দিয়ে হোক মাংস দিয়ে করে যদি আমি শুধু রান্না করে দিই তাও খাই। কিন্তু মহিলাদের থাকা হয় বেশি, সেখানে কাজকর্ম করা হয়। বাথরুমে কতক্ষণ বাথরুমে হয়তো বা গোসল করতে যাওয়া হয় বা অনেকে কাপড় চোপড় ধুই, তো কাপড় চোপড় তো আমি হাতে ধুই না। আর এই যে দেখো রান্নাঘরে গিজারের লাইনটা রাখাতে কত সুবিধা হয়। যখন আর কি একদম বেশি গরম হয়ে যায় তখন কিন্তু আমি এই যে 2টা কল একসাথে করে দিই, 2টা কল একসাথে করে দিয়ে পানিটা ছেড়ে রাখি, ব্যালেন্স হয়ে যায়, খুব সুন্দর মতন আর কি আমার সব কাজ হয়ে যায়। আর আমি কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, এক চুলায় বসিয়েছি ডাল, আরেক চুলায় বসিয়েছি ভাত। আর এখন তরকারি কেটে নিচ্ছি। এই তরকারিটা কে কে চিনো তো হাত তোলো, বিশেষ করে আর কি বরিশালের লোকেরা ছাড়া, কারণ বরিশালের কিন্তু এই তরকারিটা হয়। আমি তো প্রথমে এটার নামও জানতাম না, কিভাবে খাই সেটাও জানতাম না। যখন আমার শ্বশুর বাড়িতে গেছি তখন দেখি প্রতিটা ঘরে ঘরেই এই তরকারি রান্না হচ্ছে। তো এটা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব, এটা আমার বরের খুব পছন্দ। তো মাত্র শীত পড়েছে আর আজকে সে প্রথম আনা শুরু করেছে, জানি না আর কতদিন আনে, কিন্তু বলে না যে বাসর রাতেই বিড়াল মারা লাগে, তাই আমিও সে কাজ করেছি। মানে গতকাল রাতে কিন্তু শালগমটা এনেছি, আর আনার সাথে সাথে তাকে আমি এমন জোরে একটা কথা শুনিয়েছি, আমি বলছি তুমি আবার শালগম আনতেছো, আবার শালগম আনা শুরু করছো। তো আমার বর কি বললো জানো, বলে কি মাত্রই তো আজকে আনলাম, আমি কি আর আনছি, তুমি এমনভাবে কথা বলতেছো মনে হয় আমি যেন প্রতিদিন আনতেছি। তো আমি বললাম যে যাতে না আনো এই জন্যই তো বললাম, এই যে আজকে আনছো এটাই লাস্ট, আর যখন দরকার হবে তখন আমি আনবো, তুমি আনবা না। মানে যদি এই কথা আমি না বলতাম সে প্রতিদিনই আনতো। তারপরও দেখো আরও কতদিন আনে, দেখতেই পাবা।
তো আমি কিন্তু শালগমটাকে খুব সুন্দর মতন ছিলে কেটে নিয়েছি। এরপরে হাফ চামচ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছি। কারণ শালগমটা কিন্তু অনেক শক্ত, তোমরা যারা খাও তারা তো জানোই। আর রান্না করতে কিন্তু প্রচুর সময় লাগে যদি ভাপ দিয়ে না নেওয়া হয়। ভাপ দিয়ে না, যেটা বললাম যে 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখা যায় এখন আমি তরকারিটা রান্না করব। আর আমি তো চুলায় ডাল বসায় রাখছিলাম, একটু পরে এসে দেখি কি যে ডালের জাল নিভা। পরে আমি আর কি মিটার চেক করলাম যে টাকা শেষ হয়ে গেছে নাকি, দেখলাম যে না, টাকা আছে কিন্তু গ্যাস নাই। আজকে কিন্তু আবার ঠান্ডাটা আর কি বেশি পড়ছে, এই কারণেই মনে হয় গ্যাসটা চলে গেছে। যাই হোক, আমার যেহেতু এলপি গ্যাস আছে সমস্যা হবে না, রান্না করে নিতে পারবো। মানে একটা না একটা অপশন তো আছেই। আজকে তেমন কিছু রান্না করব না, শুধু ডাল আর হচ্ছে শালগম। কারণ খাবে কি, আমার ছোট কন্যা কি বলছে জানো, এসে বলছে কি, মামনি তুমি কি আজকে মাছ রান্না করবে? আমি বলি হ্যাঁ। বলে কি, তাহলে আপু যতদিন থাকে খালামণিদের বাসায় তুমি প্রতিদিন মাছ রান্না করো। মানে তাসনিম মাছ খেতে পছন্দ করে, আমার নাফি দেখা যায় মাংস খেতে পছন্দ করে। মাশাল্লাহ, আমার ছোট কন্যা সে মাছ মাংস দুটাই খায়। আর কি সুন্দর বুদ্ধি করে এসে আমাকে বললো যে আপু যে কয়দিন খালামণিদের বাসায় থাকে তুমি প্রতিদিন মাছ রান্না করবা। আমি শুনে একটু হাসলাম। তো এদিক দিয়ে কিন্তু আমি মাছটা ভালো মতন কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু আমি মাঝখান থেকে ফেরে রগটা বের করে নিয়েছি। অবশ্যই তোমরা যারা যারা চিংড়ি মাছ রান্না করো এই মাঝখান থেকে রগটা কিন্তু ফেলানোর চেষ্টা করবা। এই রগে কিন্তু হচ্ছে ও যত অসুখের মূল, হার্ট অ্যাটাকের মূল কারণও কিন্তু চিংড়ি মাছের এই রগটা। তো বোঝো এটা কতটা ডেঞ্জারাস। যাই হোক, আর কি বেশি কথা না বলেই ভালো। তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, বেশি একটা কষানো লাগে না, যেহেতু আর কি শালগমটা ভালোই কুক করা ছিল। আর চিংড়ি মাছটাও কষিয়ে নিয়েছি একসাথে। আমি কিন্তু আজকে কিন্তু চিংড়ি মাছটা উঠাই রাখি না, একসাথে পেঁয়াজের সাথে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে এই যে গরম পানি অ্যাড করে দিলাম। তো এই যে দেখো আমার ফাইনালি তরকারি কিন্তু হয়ে গেছে। মাশাল্লাহ, তরকারিটা খুব সুন্দর হয়েছে। আর আমার মোবাইলে একটা ফোন আসছিল, কথা বলতে বলতে আমি দেখা যায় ধনেপাতা আর হচ্ছে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর শালগমের তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, হলুদের পরিমাণ কম লাগে। এই তরকারিটা আমি রান্না করে যা বুঝেছি। তো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট, এখন গোসল করব, এরপরে খাওয়া দাওয়া করব, পরে তোমাদের সাথে আবার আসছি। তো বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে অলমোস্ট 7:30 বাজে। বিকেলবেলা আসলে খাওয়ার পরে একটু শুয়েছিলাম, ভাল লাগছিল না, এখন না কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে। আর খাওয়ার পরে না কেমন যেন হাত পা ছেড়ে দেয়, কোনো কাজ করতে ইচ্ছে করে না, মোবাইল তো ধরতে ইচ্ছে করে না। তো সন্ধ্যায় চা খেয়েছি, তারপর পুরি খেয়েছি। এরপরে ভাবলাম যে আলমারিগুলো গুছাই। কারণ কি, দেখা যায় দিনের বেলা এই সমস্ত কাজগুলো করা যায় না, করতে গেলে প্রচুর সময় লাগে, তখন রান্না বাড়া অন্য কোনো কাজকর্ম হবে না। তাই আর কি আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে বিকেলের দিকে এই আর কি আলমারিগুলো গুছাবো। আর এই কাপড় চোপড়গুলো গুছাতে গুছাতে আমার প্রায় 9:30টার মতন বেজে গেছে। বোঝো কত ঘন্টা সময় লেগেছে, শুধু কি এগুলা, ওয়ার্ড্রোবও গুছিয়েছি। তো বন্ধুরা দেখলে আমি এতক্ষণ আলমারি গুছিয়ে নিয়েছি। তো আমি বলেছিলাম না, গতকাল যেমন তাসনিমের ড্রয়ার গুছিয়েছিলাম আর আজকে গুছিয়েছি নাফির জামা কাপড়। আর এই যে আমার এই আলমারিটা দেখতেছো, এই আলমারির মধ্যে কিন্তু প্রচুর জামা কাপড় আর কি, আর কাঁথা বালিশও ছিল। আমার মূলত কিন্তু দুইটা আলমারি ছিল, একটা ছিল স্টিলের আর একটা ছিল কাঠের। তো স্টিলের আলমারিটা আসলে ঘরে ভালো লাগছিল না, সব কিছুই আমার ঘরে যেহেতু কাঠের ফার্নিচার, আর এই কারণে কিন্তু আমি ওই স্টিলের আলমারিটা বের করে দিয়েছি। আর সাথে কিন্তু পরে আমি আরও একটা আলমারি নিয়ে আসছি আর কি জামা কাপড় রাখার জন্য। তো এই যে এটার মধ্যে তো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতেছি। এই হচ্ছে আমার কাঁথা বালিশ রাখার জন্য। এখানে রাখছি আমি জায়নামাজ, এখানে রেখেছি হিজাবগুলা, আর হিজাব আছে ওইগুলার ড্রেসিং টেবিলের ড্রয়ার। এই একটা হিজাব, এই একটা হিজাব, এই একটা হিজাব। তারপর এই যে এখানে হচ্ছে আমার চাদরের কালেকশন, সবগুলা চাদর, বিছানার চাদর, এগুলো সেট সেট করে রেখে দিছি। আর এই যে এগুলো হচ্ছে আমার মায়ের শাড়ি, এটা না, এটা হলুদে কে যেন দিছিল মার আর কি, বেড়াতে আসে তো মাঝে মাঝে কাপড়গুলো রেখে দেয়। আর এগুলো হচ্ছে বালিশের ওষার। আর এই যে এইগুলো হচ্ছে তাসনিমের জন্য রেখে দিছি। আর এখানে আমার দুইটা আনস্টিচ, এই যে এগুলো তাসনিমের। আর এই যে কাঁথা বালিশ, নিচেও রাখছি কাঁথা বালিশ। এবার চলে এটা দেখাই। এই এই হচ্ছে নাফের কাপড় চোপড়, এগুলো সবগুলা।
এই আলমারিটা মূলত আছে নাফির জন্য। আর এটা আপাতত ফাঁকা আছে, এখানে হ্যাঙ্গার নাই, হ্যাঙ্গার কিনে এখানে কাপড় চোপড় রাখবো। তো এই আলমারিগুলো গুছাতে কিন্তু প্রচুর সময় লেগেছে। এখন দেখা যাচ্ছে তো ফাঁকা ফাঁকা, ফাঁকা ছিল না। যেমন ছিল কাঁথা কাপড় দিয়ে ভরা, তেমন ছিল মেয়েদের জামা কাপড় দিয়ে ভরা। তো আর কি এই কারণে আলমারিটা আনিয়েছি আর কাপড় চোপড়গুলো সুন্দর মতন গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। গুছানো থাকলেই সবগুলো জিনিসই আসলে ভালো লাগে। আর আমি কিন্তু আর কি নাফের যে ড্রয়ারটা, সেই ড্রয়ারটাও গুছিয়ে নিয়েছি। তো ও তো বাসায় নেয়, বাসায় আসলে দেখে সারপ্রাইজড হয়ে যাবে, ওর এলোমেলো কাপড় চোপড়গুলো সুন্দর মতন গুছানো হয়ে গেছে। তো দেখো তো এই যে ওয়ার্ড্রোবটা এখন কত ফাঁকা হয়েছে, আর কিছু কাপড় চোপড় আমি বাদও করে দিয়েছি। আর বিছানাও কিন্তু গুছিয়ে নিয়েছি। বিছানা তো দিনের বেলায় গুছিয়েছিলাম, তারপরেও এখন একটু টান টান করে নিলাম, কারণ দেখা যায় একটু পরে আবার সবাই ঘুমাতে আসবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।